আড়াল থেকে বেরিয়ে এসে দেখুন আমি বলছি। আরিয়া লোকটাকে দেখে থমকে যায়, কারণ সে আর অন্য কেউ নয়, রাজ নিজেই। আপনি এসবের মানে কি? আপনি কি আমার সাথে মজা করছিলেন? না, দেখলাম। এখনো কি আগের আরিয়া আছে, নাকি আমার সামনে নাটক করছিলে? আপনার কাছে সবটা মজা মনে হচ্ছে, তাই না? মজা তো তুমি করেছো, তাও আবার আমার সাথে। আপনার সাথে বাজে কথা বলার সময় আমার নেই। টাকাটা কি নেবে না? চাই না আমার। এটা তুমিও জানো আর আমিও জানি। যদি তোমার কাছে কোনো স্কোপ থাকতো তাহলে তুমি আর যাই হোক আমার কাছে আসতে না। কি হলো, চুপ হয়ে গেলে যে? টাকাটা তোমাকে আমি দিব, কিন্তু তার বদলে আমারও একটা শর্ত আছে। যেহেতু তুমি টাকাটা ধার হিসেবে চাইছো, তার জন্য আমানত হিসেবে আমাকেও কিছু দিতে হবে তোমার। জানেন, কিছু কিছু মানুষ কখনো ভালো হতে পারে না, সব কিছুতে নিজেদের স্বার্থ খুঁজে বেড়ায়। আজ আমার প্রয়োজন, তার সুযোগ নিতে চাইছেন। যদি এটা ভাবো তবে তাই। কি চাই তেমন আপনার? কিছু না, শুধু তোমার হার। মানে? নিজের জেদের কারণে তুমি আমাকে একটা বারও নিজেকে প্রুফ করার সুযোগ দাওনি, অন্য কারো হাত ধরে চলে গেছো। সে যাই হোক, আমি জানতে চাইব না ঈশাদ কোথায় আর তোমাদের মাঝে কি হয়েছে। আমার চাওয়া হলো তোমাকে আমার সমস্ত কথা শুনতে হবে, আমি যেভাবে বলবো সেভাবে চলতে হবে। রাজি আছো? ভেবো না এতে তোমার সম্মানে ঘা লাগবে না, কারণ তুমি হয়তো ভুলে গেছো আমাদের ডিভোর্স হয়নি এখনো। এতদিন যদি তুমি ঈশাদের সাথে থাকো তাহলে সেটা অবৈধ সম্পর্কের বৈধতা হবে। বিয়ে তো করেছিলে নিশ্চয়ই, এবার না হয় বৈধ সম্পর্কে থাকলে। চিন্তা করো না, স্ত্রী অধিকার চাইব না, তবে রাজি। আমার কাছে আর কোনো অপশন নেই। আমি নিজের কাছে আজ দায়বদ্ধ, তাও তোমার জন্য। কি? দ্যাটস লাইক এ গুড গার্ল। সাদ, ওকে টাকাগুলো দিয়ে দাও। এরি ম্যাম। সাদের মুখে আলাদা একটা হাসি ফুটে উঠেছে। আরিয়া আর এক মুহূর্ত দেরি করে না, চলে যায় টাকাটা নিয়ে। সাদ, খবর নাও। এমনকি কাজ যার কারণে আরিয়া বাধ্য হলো আমার কাছে টাকাটা নিতে। ওকে স্যার, কিন্তু আমি সেই জিনিসটা দেখতে চাই যে আরিয়ার মতো মেয়েকে বাধ্য করলো মাথা নিচু করতে। ওকে। সাদ আরিয়ার পিছু করতে করতে বেশ অবাক হয়, কারণ ও একটা হাসপাতালের ভেতরে ঢোকে। আর এই খবরটা দ্রুত সাদ রাজকে জানায়। আরিয়া হাসপাতালে ঢুকে এমার্জেন্সিতে যায়। ভেতরে থাকা মানুষটিকে দেখে চোখ বেয়ে জল গড়িয়ে পড়তে থাকে, কিন্তু চাইলেও ভেতরে যেতে পারে না, কারণ ডক্টরের বারণ। তারপর আরিয়া কাউন্টারে গিয়ে টাকা জমা দিয়ে দেয়। এবার তো অপারেশন শুরু করতে পারেন। ইয়েস ম্যাম। আমি কি ওকে দেখতে পারি? সরি ম্যাম, অপারেশন না হওয়া পর্যন্ত দেখা করা যাবে না, পেশেন্টের ক্ষতি হতে পারে। ওকে। পেছনে আসার সময় মেয়েটি ডাক দেয় আরিয়াকে। ম্যাম, কাইন্ডলি শুনছেন? জি। আপনি ফর্ম পূরণ করার সময় ওর বাবার নাম লিখতে ভুলে গিয়েছেন, মানে আপনার হাজবেন্ডের নাম লিখেননি। ম্যাম, কাইন্ডলি বলবেন এনি প্রবলেম ম্যাম? না। আসলে ম্যাম, আমাদের কিছু রুলস আছে। এবার বাবার নামটা। আরিয়া বেশ কিছুক্ষণ চুপ থাকে। আমার মেয়ের বাবার নাম রাজ আহমেদ। কথাটা শুনে আরিয়া পেছন থেকে তাকিয়ে রাজকে দেখতে পায়। অবাক না হলেও ভয় ঠিকই পায়। আপনি? ওনার মেয়ের বাবার নাম রাজ আহমেদ। ওকে, সবকিছু কমপ্লিট আছে। যেহেতু টাকা জমা করে দিয়েছেন, এখন আমরা অপারেশন শুরু করতে পারি। ও, তাহলে এটা ছিল তোমার হার মানার কারণ, নিজের মেয়ে। দ্যাটস গ্রেট। আপনি এখানে? যেই জন্য 15 লক্ষ টাকা খরচ করলাম সেটা দেখতে হবে না যে আমি কিসে ইনভেস্ট করেছি? মেয়েটা কি তোমার? মনে তো তাই হচ্ছে। যাক, কিছু তো ছিল যা তোমার মতো মেয়েকেও হারতে বাধ্য করে। সে যাই হোক, আমি কিন্তু অবাক হইনি, এটাই স্বাভাবিক। তবে জানতে ইচ্ছে করছে মেয়ের বাবা কই, কারণ যেটা মনে হলো তাতে তো। দেখুন, এখানে সব কিছু বলবেন না। আমার মেয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাই দয়া করেন। রাজা তেমন কিছু বলল না। রাজা আরিয়া দুজনেই ওটির সামনে দাঁড়িয়ে আছে। আরিয়া নিজেকে শক্ত করে রেখেছে ঠিকই, কিন্তু চোখ দিয়ে অনবরত পানি পড়ছে। রাজ বারবার আরিয়ার দিকে তাকাচ্ছে। একটা মানুষ কতটা অসহায় হতে পারে তা আরিয়াকে দেখে বোঝা যাচ্ছে। নিজেকে শক্ত রাখলেও বারবার ওটির দরজার দিকে তাকানো রাজকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে আরিয়া ভেতর থেকে কতটা ছটফট করছে। আরিয়া শক্ত হয়ে থাকলেও শান্ত হতে পারছে না। তখন রাজ গিয়ে ওর পাশে বসে, ওর দিকে রুমাল দেয়, কিন্তু আরিয়া তা নেয় না। কি না ওর? জানি মেয়েটা তোমার, জানি মেয়েটা তোমার, তা বলে কি আমাকে বলতে পারবে না? আইরা, আরিয়া। আইরা মানে আইরা ঈশাদ? তারপরের নামটা বলতে থমকে যায়। শেষ নামের অক্ষরটা কি আমার? আরিয়া? থাক, বলতে হবে না। আর ঈশাদ কোথায়? যার মেয়ে সে কি জানে না তার মেয়ের কি অবস্থা? আরিয়া করুণ চোখে রাজের দিকে তাকায়। রাজ হয়তো জানে না,
জানলে কি হতো তাও হয়তো জানি না। রাজ বেশ কিছুক্ষণ চুপচাপ থেকে দীর্ঘশ্বাস ছাড়ে। আরিয়া, তুমি কি বলবে না ঈশাদ কই? জানি না কি হয়েছে, কিন্তু যেহেতু ওর মেয়ে, ওকে জানানো দরকার। সেটা আপনাকে ভাবতে হবে না। আমার মেয়ের ব্যাপারে যা ভাবার আমি ভাববো। আচ্ছা, কথা বাড়ালো না। প্রায় 2 ঘন্টা পর ডক্টর বের হয়। আরিয়া পাগলের মতো ছুটে যায় ডক্টরের কাছে। নাও শি ইজ ফাইন। কাল থেকে ওকে বেডে দেওয়া হবে। আপনি ওর সাথে কাল দেখা করতে পারেন। আমার মেয়ে আইরা, ও কেমন আছে? নাও শি ইজ ফাইন। কাল ওকে বেডে দেওয়া হবে। আপনি ওর সাথে কাল দেখা করতে পারবেন। থ্যাঙ্কস ডক্টর, থ্যাঙ্কস আ লট। ইটস মাই ডিউটি। আরিয়া ওখানে বসে কান্না করে দেয়। মুখে অদ্ভুত মমতা জানানো একটা হাসি ফুটে ওঠে। রাজ অদ্ভুতভাবে তাকিয়ে আছে আরিয়ার শুকনো মুখে একটা প্রশান্তির হাসি দেখতে পাচ্ছে, যা হয়তো এর আগে কোনোদিন দেখেনি। সকালে আরিয়া কেবিনে ঢুকে দেখে আয়রার জ্ঞান ফিরেছে। সাথে রাজও ঢুকে দেখে আনুমানিক 3-4 বছরের একটা বাচ্চা মেয়ে শুয়ে আছে। দেখতে বেশ কিউট। মেয়েটাকে দেখে রাজের বুকে মোচড় দেয়। অদ্ভুত একটা আবেগ কাজ করে রাজের। কেমন আছেন আপনি? নিজের চোখ মুছে। এতক্ষণ তো ভালোই ছিলাম, কিন্তু তুমি এসেছো তাই আর ভালো থাকতে পারলাম না। বেশ বিরক্ত হয়ে। এটা তুমি কি বলছো? তুমি তো তখন থেকে মামুনি মামুনি বলে মাথা খারাপ করছিলে। তুমি চুপ করো। বেশি জানো নাকি আমার চেয়ে? শুধু বাজে বাজে ওই ওষুধগুলো খাইয়ে যাচ্ছে। উফ। আইরা, দেখো। তখনই রাজের দিকে খেয়াল যায়। ভ্রু কুচকে তাকায় ওর দিকে। রাজ বেশ ইতস্ত করে। বাচ্চা মেয়েটা এমন ভাবে দেখছে যেন সে কোনো চোর। হেই ইউ, তুমি কে? আমি কে? উফ, পাগল হয়ে যাব আমি। এমনিতে এখানে ভালো লাগছে না, তারপরেই সিংচানের আব্বু। মানে? আইরা তুমি সুস্থ নাও। তুমি বেশি বোঝো কেন? আর এই যে আপনি কে? আমি তোমার। দেখো, আমি এমনিতেই একজনের জ্বালায় মরছি, তুমি আমাকে ডিস্টার্ব করো না। বলে কি পিচ্ছিটা? তবে বেশ মজা পায়। এই, ডোন্ট কল মি পিচ্চি। ওকে বুড়ি। তুমি? আইরা, তুমি এখনো সুস্থ নাও, তোমার ব্রেনে ইফেক্ট পড়বে। খেয়ে ঘুমিয়ে যাও। উফ, ভালো লাগে না। তারপর আরিয়া ওকে খাইয়ে দিয়ে ওষুধ দিয়ে ঘুম পাড়ায়। আর সাথে ঝগড়া তো আছেই। রাজের বেশ মজাই লাগছিল আয়রার কথায়। আয়রা ওকে ঘুম পাড়িয়ে বাইরে এসে দাঁড়ায়। সাথে রাজও। দেখেছো কি দর্শী মেয়ে আমার? কাল অপারেশন হলো আর আজ। যেমন মা যেমন মেয়ে। তা কি হয়েছিল সেটাই তো বললে না। এতদিন ঠিক ছিল, কিন্তু হঠাৎ মাথা ঘুরে পড়ে যায়। অনেক ডেকেছি কিন্তু জ্ঞান ফেরেনি, তাই হসপিটালে নিয়ে আসি। আর ওনারা বলে আইরার ব্রেইনে কিছু হয়েছে। কয়েক ঘন্টার মাঝে অপারেশন না করলে হয়তো ওকে বাঁচানো যাবে না, নয়তো চিরজীবনের জন্য। আর এই কারণে তুমি বাধ্য হয়ে আমার কাছে এসেছো? কিছুদিন আগেই এখানে এসেছিলাম একটা কাজে, কিন্তু সেটা যে আবার অতীতের সামনে দাঁড় করাবে জানা ছিল না। তা ভালোই, শেষমেশ নিজের সন্তান তোমাকে হার মানালো, আমার তোমার জেদ ভাঙালো। একটা মেয়ের যতই ইগো, রাগ, অভিমান, জেদ থাকুক না কেন, যখন তার সন্তানের দিকে আঁচ আসে তখন সেগুলো তার কাছে কোনো ম্যাটার করে না। বাবা ঠিকই বলতো, যখন মা হবি তখন বুঝবি কেন সন্তানের কথা মেনে নেই। আয়রার জন্য সব পারো তুমি। সন্তান যদি বাবা মাকে দূরে ঠেলে দেয়, তবুও বাবা মা মুখ ফিরিয়ে নিতে পারে না। আমার রাগ, জিদ, অভিমান সবটা মুছে যায় যখন আমি ওর মুখটা দেখি। আগে কিছু না পেলে মরে যেতে ইচ্ছে করতো, আর এখন হাজার না পাওয়া সত্ত্বেও বাঁচতে ইচ্ছে করে, যাতে ওর সব চাওয়া পূরণ করতে পারি। মেয়েরা সবকিছু নিয়ে অভিমান করতে পারে, শুধু পারে না নিজের সন্তানের সাথে। সন্তানের জন্য এক মা মরতেও পারে। নিজের জমানো সব রাগ, জেদ আমি বিসর্জন দিয়ে তোমার কাছে গিয়েছিলাম, যাতে আমার মেয়ের মুখের মা ডাকটা থেকে বঞ্চিত হতে না হয়। কাল যখন ডক্টর আমাকে ওর ওই অবস্থার কথা বলল, তখন আমি কে, কি, কেন তা মনে ছিল না। শুধু একটা কথাই মনে ছিল, যে করেই হোক আমার সন্তানকে আমার বাঁচাতে হবে, যার জন্য রাতের পর রাত জেগেও কষ্ট হয়নি, যার কান্নাতে আমার বুক ফেটে যায়, যার একটা হাসির জন্য আমি চাইলেও চারটাও এনে দেওয়ার চেষ্টা করি। আর যাই হোক, সেই অমূল্য মাতৃত্বের স্বাদ আমি ছাড়তে পারবো না, কারণ এই স্বাদ সবাই পায় না। যারা পায় তারা ভাগ্যবতী। এর চেয়ে একটা মেয়ের কাছে সুখের আর কিচ্ছু হতে পারে না। চোখটা বন্ধ ওর প্রশান্তির নিঃশ্বাস নিয়ে।
দেখতে দেখতে প্রায় 1 মাস চলে যায়। আয়রা এখন অনেকটাই সুস্থ। রাজ যতটা না আয়রার সাথে মিশেছে তার চেয়ে আয়রা রাজের উপর ডিপেন্ড হয়ে পড়েছে। আরিয়াকে আয়রা না চাইলেও রাজকেও চাই। রাজের খেলার সাথীতে পরিণত হয়েছে। আর রাজও এক অবস্থা। আরিয়ার প্রতি রাজের রাগটা যতটা তার চেয়ে বেশি মায়া জন্মেছে আয়রার প্রতি। নিঃশ্বাসের সাথে মিশে গেছে মেয়েটা। রাজ নিজের সমস্ত না পাওয়া পূরণ করছে আয়রাকে দিয়ে। এই সিংচাংয়ের বাবাই, তুমি এত দেরি করলে কেন? সরি মামুনি, কাজ ছিল তাই একটু দেরি হয়ে গেল। তুমি জানো আমি না খেয়ে তখন থেকে তোমার জন্য বসে আছি। রাজ আরিয়ার দিকে তাকায়। আমার হাতে খাইনি। ওকে মামুনি, আপনার সিন চেংয়ের আব্বু এসে গেছে, এবার খাবেন তো? তবে কি? খাইয়ে দিতে হবে। সেটা তো সময় দি। তাইলে আমিও খাবো। মাথা নিচু করে মৃদু কণ্ঠে রাজ আয়রাকে পরম মমতায় খাইয়ে দেয় আয়রাকে। আর আরিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। কিছু করার নেই, সন্তানের চাওয়ার কাছে বাধা। তাছাড়া রক্তের টান। না চাইতেও রাজ আর আরিয়াকে এক করে দিয়েছে। কেউ কাউকে চিনত না, কিন্তু নিজের অজান্তেই তারা এখন স্নেহের বন্ধনে আবদ্ধ। রাজ আরিয়াকে জ্বালানোর জন্য বলে, আচ্ছা মামুনি, তোমার মাও তো ছিল, তাহলে কেন খেলে না? উনি পচা, শুধু আমাকে বকে। কিন্তু তুমি ভালো, আমাকে কত আদর করো, একদম বকো না। ও মা, তাই নাকি? আচ্ছা, তোমার মামুনি যদি তোমাকে নিয়ে চলে যায় তখন? আয়রা গিয়ে রাজকে জড়িয়ে ধরে। আমি তোমার কাছেই থাকবো, আমি যাবো না তোমার থেকে। ওকে ওকে মামুনি, যেতে হবে না। তোমার মামুনি চাইলেও দেবো না, কেমন? রাজ আয়রাকে দেখে নিজের ছোটবেলা মনে পড়ে গেল। ও তো এমন জেদি ছিল, ওর বাবা এভাবেই ওর জেদ রাখতো। আজ ওকে ডিসচার্জ করে দেয়া হবে। আমি নিয়ে যাব ওকে। সেটা ভুলেও ভেবো না। মানে? আমি আয়রাকে দেবো না। এসব কি বলছো তুমি? ও আমার মেয়ে, কোনো অধিকার নেই ওর ওপর তোমার। ঠিক আছে, ওর ওপর নেই তো কি হয়েছে? তোমাকে তো বাধ্য করতে পারি। তুমি যখন আয়রাকে আমার কাছে থাকতে দিবে না, তখন আমিও চাই না ও তোমার সাথে থাকুক। মানে? আয়রা আজ থেকে আমার সাথে থাকবে, আর তুমি ওর থেকে আলাদা। আমার মনে হয় না আয়রার কোনো সমস্যা হবে, আর এটাই তোমার যোগ্য শাস্তি। তারপর রাজ আয়রাকে নিয়ে চলে যায়। আয়রা কোনো দিশা না পেয়ে রাজের বাড়ি যায়, কিন্তু রাজকে নিয়ে সেখানে যায় না। ও আয়রাকে নিয়ে অন্য কোথাও রাখে। রাতে রাজ নিজের বাড়িতে এসে দেখে আরিয়ার রুমে বসে কাঁদছে। রাজকে দেখা মাত্র ছুটে যায়, কিন্তু আয়রাকে কোথাও দেখতে পায় না, কারণ রাজ আয়রাকে আনেনি। রাজ আয়রা কোথায়? আমার কাছে। তুমি আমার মেয়েকে আমার থেকে দূরে রাখতে পারো না। চাইনি, শুধু চেয়েছিলাম নিজের কাছে রাখতে। এখন তুমি তো হতে দিতে চাইলে না, আমি কি করতে পারি? প্লিজ আয়রাকে আমার কাছে এনে দাও। এতটুকু মেয়ের তার মাকে ছাড়া থাকতে কষ্ট হবে। তার মাকে ছাড়া আয়রা ভালোই থাকবে। আর কোনো কথা বলে না রাজ, আয়রার সাথে চলে যায়। এভাবে কেটে যায় 3 দিন। আয়রাকে না পেয়ে আরিয়ার পাগল প্রায় অবস্থা, কিন্তু একদিনের জন্য রাজ আয়রাকে ওর সামনে আনেনি। আরিয়া ছটফটানি মন গলাতে পারেনি রাজকে। রাজ আয়রাকে অন্য একটি জায়গায় রেখেছে, ওর দেখাশোনার জন্য মানুষও তো আছেই। তাছাড়া আয়রা রাজের অভ্যাসে পরিণত হয়ে গেছে, ওর কলিজার একটা অংশ। আরিয়ার প্রতি যতই রাগ থাকুক না কেন, আয়রাকে এক বিন্দু আঁচল লাগতে দেবে না। প্রতিদিনের কাজ শেষ করে রাজ আয়রার কাছে যায়। আয়রা বিছানায় বসে বসে খেলছিল। কি করছে আমার মামুনি? রাগ করেছে আমার মামুনি? তুমি খুব পচা সিংচাং আব্বু। কেন মামুনি? তুমি আমাকে বলেছো এখানে মামনিকে নিয়ে আসবে, কিন্তু মামনি তো এলো না। তার মানে আমার মামুনি মন খারাপ করেছে তার মাম্মামের জন্য? নিচের দিকে গাল ফুলিয়ে তাকিয়ে আছে। ঠিক আছে, মামুনি যখন মাম্মাম চাই তবে এনে দিব, কেমন? সত্যি? হুম, আয়রা গিয়েই রাজকে জড়িয়ে ধরে। তুমি খুব ভালো। ঠিক আছে, আরিয়াকে কষ্ট দিতে চাইলেও আমি তোমাকে কোনো কষ্ট দেবো না মামুনি। আচ্ছা, তাহলে এবার খেয়ে নাও। তারপরে রাজ আয়রাকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেয়। দিন দিন যতই যাচ্ছে রাজ তত বেশি মেয়েটার মায়ায় জড়িয়ে পড়ছে, যেন কত আপন ওর। ওর নিষ্পাস মুখটা দেখলে ওর সমস্ত ক্লান্তি নিমেষেই চলে যায়। ওর কপালে আদর করে রাজ ওকে কোলে তুলে নিয়ে গাড়িতে নিয়ে বসায়। তারপর ওকে বাড়িতে নিয়ে এসে আরিয়ার কাছে নিয়ে আসে। আরিয়াকে দেখে আরিয়া বুকে প্রাণ ফিরে আসে, যেন তৃপ্ত মরুতে পানি পেয়েছে আরিয়া। আরিয়া ওকে কোলে নিয়ে কাঁদতে চাইলে রাজ আরিয়ার মুখ চেপে ধরে। ও এখন ঘুমোচ্ছে, আর আমি চাই না ওর ঘুম ভেঙে যাক। ঘুম ভেঙে গেলে কান্না করবে। আরিয়া রাজের কথায় অবাক হয়ে যায়। মাত্র কটা দিন হলো, অথচ এমন করছে যেন কতদিন ধরে আয়রাকেও মানুষ করছে।
এমনভাবে বলছে যেন এতদিন আয়রাকে ও নিজেই বড় করেছে। রাজ এটুকু এগিয়ে এলে আরিয়া ভয় পায়। এবার যদি রাজ নিয়ে যায়, কিন্তু রাজ রাগি চোখে ওর দিকে তাকিয়ে আয়রাকে নিয়ে বিছানায় শুইয়ে ওর গায়ে কাঁথা টেনে দেয়। আর আরিয়া অবাক হয়ে দেখতে থাকে। তারপর আরিয়াকে টেনে বাইরে নিয়ে আসে। তুমি যদি মনে করো তোমার কথায় আমি আয়রাকে নিয়ে এসেছি, ভুল ভাবছো। আয়রা জেদ করছিল তাই। আর আমি আয়রার চোখে পানি দেখতে চাই না। রাজের দিকে তাকিয়ে আছে। ও কি বলবে বা বলা উচিত বুঝতে পারছে না। তাছাড়া কাল আমি একটা কাজে দেশের বাইরে চলে যাচ্ছি। আমি চাই না ও একা থাকুক, তাই তোমার কাছে দিয়ে গেলাম। তুমি ভুলে যেও না ও আমার মেয়ে। হোয়াট এভার, তোমার মেয়ে অন্য কারোর যার হোক না কেন, আয়রাকে আমি দিচ্ছি না। আমি যে কয়দিন দেশের বাইরে থাকবো সে কয়দিন তুমি তার। আমি যে কয়দিন দেশের বাইরে থাকবো সে কয়দিন তুমি আর আয়রা এখানে থাকবে। আর যদি তুমি আয়রাকে নিয়ে পালিয়ে যাওয়ার ব্যর্থ চেষ্টা করো, তাহলে রাজের সবচেয়ে খারাপ রূপটা দেখবে। আরিয়া নীরবতা দেখে রাজ একটু শান্ত হয়। দেখো আরিয়া, আমি চাই না কিছু করতে। আমি শুধু চাই আয়রা আমার কাছে থাক। আমি জানি ওর উপর আমার অধিকার হয়তো নেই, কিন্তু আমি চাই ও আমার কাছে থাকুক। এইটুকু জিনিস আমি তোমার কাছে চাইছি, প্লিজ। রাত অনেক হয়েছে, যাও ঘুমিয়ে পড়ো। তারপর রাজ নিজের যাবতীয় জিনিস গুছিয়ে নেয়। তারপর আয়রার কাছে গিয়ে দেখে আরিয়া আয়রাকে বুকের মধ্যে নিয়ে শুয়ে আছে। দুজন মা মেয়ে ঘুমাচ্ছে। রাজ আর ওদের ডিস্টার্ব না করে অন্য রুমে গিয়ে শুয়ে পড়ে। সত্যি যদি আয়রা আমার মেয়ে হতো, এখন আর অন্য কিছু ভালো লাগে না। আয়রাকে পেয়ে জীবনের নতুন মানে পেয়েছি। আমি কিছুতেই আয়রাকে ছাড়বো না। কিন্তু আরিয়া কি দেবে আমাকে আয়রাকে? ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়ে রাজ। সকালে আরিয়ার ঘুম থেকে ওঠার আগেই আয়রাকে আদর করে বেরিয়ে যায় রাজ এয়ারপোর্টের উদ্দেশ্যে। সকাল 10টায় ওর ফ্লাইট। রাজ এয়ারপোর্টে ঢুকে কিছু একটা দেখে থমকে যায়। সামনে গিয়েও কয়েক পা পিছিয়ে যায় মানুষটাকে দেখে। হ্যাঁ, মানুষটা অন্য কেউ নয়, ইরশাদ। রাজ এটা বুঝতে পারছে ও দেশের বাইরে থেকে এসেছে। রাজ ওকে দেখে নিজের রাগটা কন্ট্রোল করতে পারলো না। রাজ গিয়েই ওকে একটা ঘুষি মারলো। ঘটনার আকস্মিকতায় ইরশাদ কিছু বুঝে উঠতে পারলো না, মাটিতে পড়ে গেল। রাজ ওকে তুলে আর একটা ঘুষি মারার আগেই ইরশাদ ওর হাত ধরে ফেললো। এবার ইরশাদ লোকটাকে দেখলো। রাজ ওকে টেনে এয়ারপোর্টের বাইরে নিয়ে এলো, কিন্তু ইরশাদের ব্যাপারটা বুঝতে সময় লাগলো। আপনি? তোর ভরসায় আমি আরিয়াকে ছেড়েছিলাম, আর তুই কিনা ওকে একা রেখে চলে গেছিস। একবারও ভাবিসনি ও একটা মেয়ে, ওর বাচ্চাকে নিয়ে কি করবে? ইরশাদের শার্টের কলার ধরে ইরশাদ রাজের কথার আগামাথা কিছুই বুঝলো না। রাজ আর একটা ঘুষি মারতে ধরলে এবার ইরশাদ নিজেই ওকে ছাড়িয়ে ঘুষি মারে। এসব কি যাতা বলছেন? অনেক সহ্য করেছি আর না। একবার তো আপনার জন্য দেশ ছেড়েছিলাম, আমার সব কিছু কেড়ে নিয়েছিলেন। এবার যখন ফিরে এসেছি তখন আবার এসেছেন। সেদিন আমি যখন আরিয়াকে তোর কাছে দিয়ে গেলাম, তারপর তুই কোথায় গিয়েছিস ওকে ছেড়ে? ইরশাদ এবার প্রচণ্ড ক্ষেপে যে ও নিজেই গিয়ে রাজকে মারতে থাকে। পেয়েছেনটা কি আমাকে? দুজন মিলে আমার লাইফটা নষ্ট করে দিয়েও শান্তি হয়নি আপনাদের। সেদিন যখন আমি মার খেয়ে আপনার বাড়ি থেকে চলে গিয়েছিলাম, সেদিনই ঠিক করেছিলাম ভালো কথায় আপনি মানবেন না, তাই যে করেই হোক আরিয়াকে আমার কাছে নিয়ে আসব। কারণ ততদিনে আমি বুঝতে পেরেছিলাম আরিয়া আপনার সাথে সুখী নেই। আপনি জোর করে ওকে নিজের কাছে রাখছেন, তাই ওকে নিজের কাছে আনার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলেছিলাম। কিন্তু যখন আপনি ফোন করে বলেছিলেন আপনি আরিয়াকে আমার হাতে তুলে দিতে চান, আমার বিশ্বাস হয়নি। কিন্তু তবুও শেষবারের জন্য বিশ্বাস করতে চেয়েছিলাম। সারা রাত অপেক্ষা করেছিলাম সেখানে যেখানে আপনি দাঁড়িয়ে থাকতে বলেছিলেন, কিন্তু পুরো রাত অপেক্ষা করার পরও আরিয়া আসেনি। আমি পুরো রাত দাঁড়িয়েছিলাম, কিন্তু আরিয়ার দেখা পাইনি। ইরশাদের কথা শুনে রাজের মাথায় আকাশ ভেঙে পড়ে, কারণ ও নিজে দিয়ে এসেছিল। মানে আরিয়া সেদিন তোমার কাছে যায়নি? না, ভেবেছিলাম আপনি আমাকে মিথ্যা বলেছেন, জোর করে আটকে রেখেছিলেন। কিন্তু আমার সেই ধারণা ভুল প্রমাণ করে আরিয়া নিজে। মানে সকালে আরিয়ার জন্য আমি যখন আপনার বাড়িতে যাব, ঠিক তখনই আমার নাম্বারে একটা কল আসে, আর সেটা আরিয়া করেছিল। ও আমাকে জানায় যখন বিয়েটা আপনার সাথে হয়েছে তখন ও আপনার সাথেই থাকতে চায়। বিশ্বাস করুন, ওর মুখে এই কথাটা শুনে আমার কলিজাটা ছিদ্র ছিদ্র হয়েছিল। তাও নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য বলেছিলাম ফিরে আসার কথা, কিন্তু ওর উত্তরে আমি আর পারিনি কিছু বলতে। তোমার মনে হয়নি আরিয়া মিথ্যা বলেছে? আরিয়াকে আমার চেয়ে ভালো কেউ চেনে না। আমি ওর নিঃশ্বাস শুনে বলতে পারতাম ও মিথ্যা বলছে নাকি সত্যি। ও আপনার সাথে থাকতে চায়, কথাটা আমার বিশ্বাস হয়নি, কিন্তু আমার সাথে থাকতে চায় না সেটা বুঝতে পেরেছিলাম। তারপর ভেবেছিলাম হাজার হলো মেয়েটা বিয়ের পর হয়তো নিজেকে চেঞ্জ করে নিয়েছে,
স্বামীর সংসারের প্রতি মায়া জন্মেছে। ও আরেকটা কথা তো বলা হয়নি, ও আমাকে এটাও বলেছিল আমি যেন আপনার কাছ থেকে ওর খবর নেওয়ার চেষ্টা না করি, হয়তো আপনাদের সমস্যা হবে তাই। তারপর আর কি, এখন জীবন থেকে কেউ চলে গেছে বলে তা জীবন থেমে থাকবে না। তারপর আর কি, এখন জীবন থেকে কেউ চলে গেছে বলে তো জীবন থেমে থাকবে না। আর আমার স্কলারশিপের মেয়াদও ততদিনে যায়নি, তাই আঞ্জুম ভাই বলল আমাকে স্কলারশিপ নিয়ে চলে যেতে। আমিও না করিনি, এমনিতে আর কার জন্য থাকবো, তাই চলে গিয়েছিলাম। কিন্তু এসব আপনি আমাকে কেন জিজ্ঞেস করছেন? আমি তো আপনাদের সুখে বাধা হইনি, চলে গিয়েছি নিজের দেশটাকে ছেড়ে। ও যদি তোমার সাথে না যায় তবে আইরা? আইরা কার মেয়ে? মানে আইরা আমার? মানে? আরিয়া তোমাকে মিথ্যা বলেছে। ও ওর কথার উত্তর নেই রাজের কাছে। আর কোনো কথা না বলে চলে আসে রাজবাড়িতে। রাজ, রাজ রাজবাড়িতে গিয়ে দেখে আরিয়া আয়রার সাথে খেলছে। রাজ করে মতো নিজেকে শান্ত করে আয়রার কাছে যায়। আইরা মামুনি, আরে তুমি তুমি না চলে গেলে? আবার মামুনির জন্য ফিরে এসেছি। আচ্ছা মামুনি, তুমি তোমার সাদ আঙ্কেলের সাথে গিয়ে খেলা করো। আসার সময় রাজ সাদকে সবটা জানায় আর সাদ আসে। না। মামুনি, আমার কথা রাখবে না? কিন্তু যদি চকলেট দিই তাই তো? হুম। ওকে, সাদ আঙ্কেল কিনে দেবে। এবার যাও। আয়রার কপালে চুমু দিয়ে আচ্ছা। আয়রার সাথে সাথে চলে যায়। আয়রা চলে যেতেই রাজের চোখ লাল হয়ে যায়। আরিয়া বেশ ভয় পায়। কি হলো, ফিরে এলেন যে? আর আয়রাকে বের করে দিলেন কেন? আর কোনো কথা বলার সুযোগ না দিয়েই একটা থাপ্পড় মারে। আমি চাই না আইরার ছোট মনে কোনো আঁচ লাগুক। মানে কি? আইরা কার সন্তান আরিয়া? আমার রাজের একটা থাপ্পড় মারে। ওর বাবাকে? মাথা নিচু করে কাঁদছে। ঠিক আছে, তাহলে নিজের মেয়েকে দেখার আশা ভুলে যাও। ওকে আর কোনোদিনও দেখবে না তুমি। রাজ না। ও কার সন্তান? মিথ্যে বলো না, কারণ আমি সাথের থেকে সবটা শুনেছি। কথাটা শুনে আরিয়ার বুক কেঁপে ওঠে। ও কার সন্তান? তোমার। বলেই মাটিতে হাঁটু গেড়ে বসে কান্না করে দেয়। রাজ আর দাঁড়িয়ে থাকতে পারে না, মাটিতে বসে পড়ে। কেমন তুমি আরিয়া? একটা বারের ছন্দম না? হয়তো অন্যায় করেছিলাম যা ক্ষমার যোগ্য না, তাই বলে এত বড় শাস্তি? নিজের সন্তানের চিকিৎসার টাকাটা তুমি আমাকে দিতে দাওনি, ধার চেয়েছিলে। কোনো বন্ধন না থাকা সত্ত্বেও আমি আইরার জন্য মায়ায় পড়তাম, অথচ তুমি একবারও বললে না ও আমার মেয়ে, বরং নিয়ে যেতে চেয়েছো। না, আমি যাবো না আমার মেয়েকে। বলে বেরিয়ে যায়। তারপর সাদের কাছে থেকে আয়রাকে নিয়ে চলে যায় গাড়িতে করে। কোথায় যাব? যেখান থেকে আমার মামুনিকে কেউ নিতে পারবে না। কিন্তু এদিকে আরিয়া পাগলের মতো ছুটে যায় গাড়ির পেছনে, কিন্তু পায় না ওদের। ঠিক তখনই ওদিকে আরিয়া পাগলের মতো ছুটে যায় গাড়ির পেছনে, কিন্তু পায় না ওদের। ঠিক তখন একটা গাড়ি আরিয়াকে ধাক্কা মারে আর আরিয়া ওখানেই পড়ে যায়। আরিয়ার মাথা ব্যান্ডেজ করা, বারবার মাথাটা এদিক ওদিক করছে, বন্ধ চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, বড্ড কষ্ট হচ্ছে। ঠিক তখনই আরিয়া নিজের মাথায় কারো হাত অনুভব করে, কেউ ওর মাথায় বেলি কেটে দিচ্ছে। আরিয়ার হাতটা মাথায় পেয়ে কিছুটা শান্ত হয়ে যায়। তারপর নিজের হাত দিয়ে কিছু খোঁজার চেষ্টা করলে চিরচেনা একটা হাতের ছোঁয়া আরিয়ার হাতটা নিজের হাতে আবদ্ধ করে। আরিয়া হাতটা আঁকড়ে ধরে।